This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন কোনো শোনা কথা নয়, চোখে যা দেখছি তা থেকেই বলছি। কিছুতেই কি ডাক্তারদের আস্থা অর্জন করতে পারছে না প্রশাসন? সেজন্য কি ব্যারাকপুরের সিপি স্বাস্থ্য সচিবরা বেরোনোর সময় শুনতে পাচ্ছিলেন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো ডাক্তারদের স্লোগান শোনা যাচ্ছিল, জুনিয়র ডাক্তাররা হায় হায় বলে চিৎকার করছিলেন। আরেকটা পয়েন্ট, সাগর দত্ত হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজই প্রমাণ করছে নিরাপত্তার অভাব ছিল। হাসপাতালে উপস্থিত পুলিশ কর্মীর সামনেই ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপর রোগীর পরিজনরা যেভাবে চড়াও হয়েছে, হামলা করেছে, তা থেকে তো তিনটে বিষয় স্পষ্ট। প্রথমত ওই বললাম যে শর্তে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা তুলেছিলেন, সেই প্রাথমিক 5 দফা 6 দফা দাবির অন্যতম নিরাপত্তার শর্ত রাজ্য সরকার পূরণ করতে পারেনি। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টে তিলোত্তমা ধর্ষণ আর খুনের মামলার শুনানি ছিল 17ই সেপ্টেম্বর। সেদিন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল জানিয়েছিলেন 14 দিন সময় চাই, তার মধ্যে সরকারি হাসপাতালগুলোতে সুরক্ষার ব্যবস্থা হয়ে যাবে। আজ 28শে সেপ্টেম্বর, ওই শুনানির পর 11 দিন হয়ে গেছে। সাগর দত্ত হাসপাতালের ঘটনা কিন্তু দেখিয়ে দিচ্ছে পরবর্তী শুনানিতে রাজ্যের অস্বস্তিতে পড়ার যথেষ্ট কারণ আছে। আর তৃতীয়ত, সাগর দত্ত হাসপাতালে তাদের সহপাঠী সহকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনাকে সামনে রেখে সেই পুরনো বক্তব্য তো ফের একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাবে এই জুনিয়র ডাক্তাররা। রাজ্য তাদের সরকারি প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না, পালন করছে না। ইতিমধ্যেই তো এই সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি শুরু হয়ে গেছে একই দাবিতে, নিরাপত্তার দাবিতে। এবার এই যুক্তিতে ফের আন্দোলনে নেমে পড়ার সুযোগ বাকি জুনিয়র ডাক্তারদের সামনেও চলে এসছে। দেখুন, তিলোত্তমা মামলায় সুপ্রিম কোর্টে সিনিয়র ডাক্তারদের হয়ে মামলা লড়ছেন করুণানন্দী। আজ TV9 বাংলা তার সাথে দেখা করেছিল। TV9 বাংলার প্রশ্নের উত্তরে আইনজীবী করুণানন্দী কিন্তু পরিষ্কার বলেছেন, রাজ্যের যে ডাক্তাররা আন্দোলন করছেন তাদের ব্যাপারে একটা বিরূপ মনোভাব দেখিয়েছিল রাজ্য সরকার। তারা সুপ্রিম কোর্টে রোগী মৃত্যুর পরিসংখ্যান দেখিয়েছিল। রাজ্যের তরফে কপিল সিব্বাল সেটা পেশ করেছিলেন, করে বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা তারা এভাবে আন্দোলন করছেন, তারা কর্মবিরতি পালন করছেন, তার ফলে ওই 7 লক্ষের মতো লোককে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয়েছে। 27 থেকে 29 জন মারা গেছেন, তাদের এখন ক্ষতিপূরণ দিতে হবে। এবার এই ঘটনার পর এই বিষয়টা তো সুপ্রিম কোর্টে উঠবে, সেটা করুণানন্দীর কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মতে রাজ্য সরকার যে পরিসংখ্যান দিয়েছিল তা সবই মিথ্যা। আরেকটা কথা করুণা জানাচ্ছেন, 30শে সেপ্টেম্বরের শুনানিতে রাজ্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা যে পালন করতে পারেনি, অর্থাৎ হাসপাতালে যে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার কথা ছিল, যেটা রাজ্য কথা দিয়েছিল কোর্টকে, সেটা যে করতে পারেনি, সে কথাও তিনি আদালতে বলবেন। অর্থাৎ এই বিষয়টা, সাগর দত্তর বিষয়টা, সেটা কিন্তু 30 তারিখ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। অর্থাৎ তিলোত্তমা মামলার পরবর্তী শুনানিতে রাজ্য কিন্তু ডাক্তারদের তরফ থেকে পাল্টা অভিযোগের মুখে পড়তে চলেছে। ন্যাশনাল টাস্ক ফোর্স আছে, আর ন্যাশনাল টাস্ক ফোর্স এর সামনে আমরা এই স্ট্রাকচারাল চেঞ্জ এর ইন রিলেশন টু দ্যাট আমরা আমাদের প্রপোজাল প্রেজেন্ট করব। আর দে উইল টক অ্যাবাউট হাউ দেয়ার শুড বি সেপারেট ডিউটি রুমস, CCTV, but also sexual harassment committees and safety audits, gender audits. আপনি ডে এন্ডে মনে করেন যে সিবিআই এর কাছ থেকে ভালো কিছু আশা করেন? কেন করবেন না? আর জিনিস দেখতে হবে কি আজকাল আমাদের দেশে এই ইনস্টিটিউশনাল ট্রাস্ট ইজ অ্যাট অ্যান অল টাইম লো। সিবিআইকে এত ট্রাস্ট কেন করছেন? কেন কি there is a political opposition. তো খাঁচা তোতা পাখি কার খাঁচার তোতা পাখি, রাইট? সো there is an incentive for the CBI to get it right. যে গোল্ডেন আওয়ার অফ এভিডেন্স হয়
in the first day আর cremation এত শিগগিরই হয়ে গেল, that makes the CBI's job much more difficult. But there appears to be a lot of evidence to lead to the right conclusion. তো আমরা দেখব 20 জনের মৃত্যু হয়েছে, নেগলিজেন্স এই শব্দটা ব্যবহার করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনি কি মনে করেন যে এটা লিগ্যালি ঠিক? আমাদের সিনিয়র চিকিৎসক ডাবল ডিউটি করছে। কেন কি আমরা জানি কি আমাদের জুনিয়র রেসিডেন্টসরা সেফ ফিল করছেন না, আমরা ওদেরও সাপোর্ট করছি, যখন টাইম হয় আমরা প্রোটেস্টও করছি, আর আমরা ডাবল ডিউটিও করছি। আমাদের হিপোক্রেটিক ওথ ইজ কারেন্টলি ফুলি আপহেল্ড। তাহলে এইসব যে মালাইন করা হচ্ছে আমাদের is completely wrong and morally wrong, legally wrong and also factually wrong. দেখুন, গোল্ডেন আওয়ারে তদন্ত সিবিআইয়ের হাতে ছিল না, আর তড়িঘড়ি দেহের অন্ত্যেষ্টি সেরে ফেলা হয়েছিল। মানে যে কথাগুলো এতদিন ধরে বারবার এই তিলোত্তমার বাবা মা বলছিলেন, সেটা আইনজীবীদের কাছেও সেটাই গ্রাহ্য, তারাও সেটাই বলছেন। করুণানন্দী তিনি তো এই বিষয়গুলো মানে সেই অর্থে অনেকেই সিবিআইয়ের দিকে আঙুল তুলছেন, দীর্ঘসূত্রিতার কথা উঠছে, কেন এতদিনে তারা কিছু প্রমাণ করতে পারল না সেটা বলছে। আইনজীবীর কথা থেকে কিন্তু পরিষ্কার সিবিআইয়ের কাজটা অনেক কঠিন হয়ে গেছে। তারা যে ইঙ্গিতটা দিয়েছিল সিবিআই, সেটাকে মান্যতা দিচ্ছেন তিনি, যে সত্যি অনেক প্রমাণ নষ্ট হয়েছে, যার ফলে কাজটা কঠিন। কিন্তু আরও অনেক প্রমাণ রয়েছে, এবং সব থেকে বড় কথা সিবিআইয়ের নাকি একটা তাগিদ রয়েছে, তারা যে দলদাস নয়, কারোর খাঁচার তোতা পাখি নয়। এটা যেটা তাদের ওপর মাঝে মধ্যেই পলিটিক্যালি রাজনৈতিকভাবে দেগে দেওয়া হয় যে কথাটা, সেটা যে ভুল সেটা প্রমাণ করার একটা তাগিদ রয়েছে সিবিআইয়ের। এটাই তো আশ্বাস দিচ্ছেন করুণানন্দী। এটা কিন্তু মানে যারা অলরেডি মানে ধৈর্যটা হারাতে শুরু করেছিলেন তাদের জন্য একটা বার্তা। কিন্তু দেখুন, তিলোত্তমা ধর্ষণ এবং খুনের মামলার তদন্তে ধৈর্য ধরতে হলেও নিরাপত্তার প্রশ্নে কি এই জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করবেন? সাগর দত্ত হাসপাতালে রোগিনীর মৃত্যুতে তো ওই কর্মবিরতিকে দায়ী করা যাবে না, কারণ সিসি ক্যামেরার ফুটেজেই প্রমাণ ফিমেল ওয়ার্ডে ডাক্তার নার্স সবাই ছিলেন। ফলে কাজ করেও মার খাওয়ার অভিযোগে প্রতিবাদ স্বরূপ কাজ বন্ধের যুক্তি কিন্তু সাগর দত্ত ওই জুনিয়র ডাক্তারদের সামনে খুলে দিচ্ছে। জুনিয়র ডাক্তাররা আবার আন্দোলনে নামলে কী হবে? সাগর দত্তের কর্মবিরতির ঢেউ অন্যান্য মেডিকেল কলেজে আছড়ে পড়লে কী হবে? তখন কে দায়ী থাকবে? তখন এই দায়টা সরকার কি এড়াতে পারবে? শুধু তখন ওই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির দিকে আঙ্গুল তুললে বা কে কোথায় মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দিয়ে পুরো জিনিসটা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করলে সেটা কি কার্যকরী হবে না সেটা ঠিক হবে? দেখুন, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছেন তিনি 2 মিনিটে সব সামলে দেবেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ করলেও তিনি নাকি শুনবেন না। ভাবতে পারেন, সব পাশাপাশি যদি এরকম বক্তব্যগুলো আসতে থাকে, তৃণমূল নেত্রীর কথা না শোনার মতো কেউ তার মানে তৃণমূলে আছেন, মানে আগে থেকেই ছিলেন নাকি এখন সেই সাহসটা অর্জন করেছেন, নাকি সাহসী হওয়ার জন্য তৈরি হচ্ছেন, সেটা আমরা জানি না। কিন্তু গোটা বিষয়টা কিন্তু তৃণমূলের জন্য কেউ বলবেন সিঁদুরে মেঘ, কেউ বলবেন খুব ইন্টারেস্টিং বিষয়। সব ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, দিয়ে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজে। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো।
মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো। আমরাও যেমন কালকে এসএসকে কনভেন্ট সেকেন্ড থেকে বলেছি যে আমাদের নমনীয়তাকে আমাদের দুর্বলতা ভাববেন না। তাহলে দুর্বলতা যদি আমাদেরকে ভাবতে হয়, যেমন আজ সাগর দত্ত আংশিক কর্মবিরতি থেকে পূর্ণ কর্মবিরতির দিকে গেছে কালকে, তাহলে বাকি কলেজগুলোকেও হয়তো সেই পথে এগোতে হবে। এই মুহূর্তে আমরা হয়তো সেই ঘোষণা করছি না, কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের মিটিং হবে, মিটিংয়ের পর আমরা আমাদের কর্মবিরতি সম্পর্কে সিদ্ধান্ত জানাবো। কে হয় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। তবু কিছু পুরনো কথা জানেন তো, মনে পড়ে যায়। হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করেছিলেন। তার যুক্তি কী ছিল? ওই অনুব্রত মণ্ডল, তিনিও তার দলেরই লোক, সুতরাং তার দলের লোকের উদাহরণ দেবেন, এতে আর অবাক কী হওয়ার কী আছে, তাই না? পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তাই জন্য যুক্তি ছিল যে তার মক্কেল তিনি অনুব্রত মণ্ডলের মতো ক্ষমতাধর নন। তাই অনুব্রত মণ্ডল যদি জামিন পেতে পারেন, তাহলে তার মক্কেল কী দোষ করলেন? মজা কি জানেন? এরপরেই বিচারপতি অপূর্ব সিনহা রায় বলেন হতেই পারে জামিন পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে ফের ক্ষমতা দিল তার দল। এর কারণ কি? কারণ অনুব্রত মণ্ডলই তো, তিনি দলের নেক নজরে আছেন। তিনি জেলে ছিলেন 2 বছর, সভাপতির পদটা যায়নি। ফিরে এসে তিনি যথারীতি সেই বীরভূম জেলা সভাপতির চেয়ারেই বসেছেন। এবার কোথাও গিয়ে ওই অনুব্রত মণ্ডলের উদাহরণটা সামনে এনে বিচারপতি কি তার পর্যবেক্ষণটা এই রকমভাবে তুলে ধরলেন যে জামিন পেয়ে গেলে এখন হয়তো তার দল পার্থ চট্টোপাধ্যায়কে যথারীতি বহিষ্কার করেছে বা সাসপেন্ড করেছে বা মন্ত্রিত্ব থেকে সরিয়েছে, কিন্তু ফিরে এলে, জামিন পেয়ে ফিরে এলে তার ঋত ক্ষমতা, মানে ঋত গৌরব আর কি, সেটাকে যে তাকে ফিরিয়ে দেওয়া হবে না, এরকম গ্যারান্টি দেওয়া যায় নাকি? আদালতের পর্যবেক্ষণটা জানার পর হৃদয় খুঁড়ে বেদনাটা কিন্তু জাগাতেই হচ্ছে, জানেন তো। দেখুন, পুরোটাই কিন্তু তৃণমূলের অন্দরের ব্যাপার। পার্থ চট্টোপাধ্যায় তিনি দেখাচ্ছেন ওই অনুব্রত মণ্ডলকে, দেখাতেই পারেন তার দলের লোক। এবার উল্টো দিকে দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের স্মৃতি কাল শুধু হাইকোর্ট যে উস্কে দিয়েছে এমন তো নয়, আরও একজন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় আর টাকার পাহাড়ের স্মৃতিটা উস্কে দিয়েছেন। তিনিও তৃণমূলেরই লোক, সব তৃণমূলের মধ্যে। তাই এবার এই সমস্ত কথা তো না বললেই নয়।